রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে। আরও বরাদ্দ সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। 7 কলেজের দাবি মানার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার, হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। প্রভিসির পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। 3 দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে। বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান, সমস্যা সমাধানে সচিবালয়ে বৈঠক মাদ্রাসা শিক্ষকদের। এবং দুর্বল ব্যাংকের আমানত উদ্ধারে সময় লাগবে জানালেন গভর্নর। নিষেধ সত্ত্বেও এস আলমের ব্যাংকে টাকা রাখায় ক্ষতিগ্রস্ত গ্রাহক। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব রিয়াজ। শুরুতেই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গ। শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে সচিবালয়ে বৈঠক করেছেন 15 সদস্যের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতিনিধি দল। শাহবাগে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষকরা, সরাসরি যুক্ত হচ্ছে। নতুন এমপিও ভুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে, 31 জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে মার্চ 2025 সাল। 3 নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। এটা আমরা জুন 2025 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন 2025 সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোড নাম্বার প্রদান করব। 4 নম্বরে ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা 2025 অনুমোদনকরণ। আমরা অলরেডি এই নীতিমালা 2025 খসড়া প্রণয়ন করেছি। এই 31 জানুয়ারি 2025-এর মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের 31 মার্চ 2025-এর মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব। 5 নম্বরে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা। আমরা আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আরেকটা 2টা বিষয় করেছি। একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর এর অতিরিক্ত আপনাদের প্রাথমিক চালু হবে। আচ্ছা, এটা 6 নম্বরে বলছি। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থাকরণ। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 এতে অন্তর্ভুক্ত করার জন্য বলেছি। শুধু তাই না, প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি থাকেন। আচ্ছা, আপনি সম্মানিত দাঁড়ান ভাই, আর ঘোষণা লাগবে না। শিক্ষক ভাইরা, এতক্ষণ আমাদের সামনে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি মাসুদুল হক স্যার আমাদের সামনে আমাদের সকল দাবি দেওয়া পূরণ করে নিয়েছেন। মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয়, মাননীয় সচিব মহোদয়ের আদেশকে এখানে তিনি এসেছেন। আমাদের প্রতিষ্ঠানের ভিতরে আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল সমাধান নিয়ে আসবেন, এই ঘোষণা করেছেন আমাদের স্বতন্ত্র মাদ্রাসা আন্দোলন পক্ষ থেকে। স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মহোদয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের 40 বছরের বৈষম্য নিরসনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি বাড়াইছে, এই প্রতিনিধির সম্মানিত আমাদের যুগ্ম জয়েন্ট সেক্রেটারি মাহমুদ স্যার, তাদেরকে ধন্যবাদ, সাংবাদিকদের ধন্যবাদ। তারপরও প্রশাসন ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্য পেশ করতেছি। 2025 জুনের মধ্যে
6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাদেরকে এই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল যারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পন্ন করব ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল ইবতদায়ী শিক্ষার্থীদেরকে আমরা দাবি আদায়ের জন্য এখানে ডাকেছি। যাকে আমরা পুলিশের মাধ্যমে জল কামান, টিয়ার সেল, লাঠি পেটা যে আপনারা খেয়েছেন, এর জন্য আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে মাপ চাই, আপনাকে ধন্যবাদ চাই। এবং সাংবাদিক ভাইরা আপনাদেরকে সত্য করতে পারবো না, বিগত দিনে সহযোগিতা চলেন। আপনাদের প্রতি সকল শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞ, ধন্যবাদ, আপনাদের প্রতি দোয়া থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে 6টি দাবি ছিল তা এই বছরের জুনের মধ্যে মেনে নেওয়া হবে, সেই বিষয়ে সর্বশেষ বক্তব্য রাখছিলেন সচিব এবং আন্দোলনকারী শিক্ষক। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে। দাবি মেনে নেবার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেন। গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় 7 কলেজের শিক্ষার্থীদের। সংঘর্ষের জেরে 6 দফা দাবির আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এরপরই জরুরি বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয়া হয় 7 কলেজকে। এরপরও প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি প্রত্যাহার সহ 5 দফা দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে আসছিল 7 কলেজের আন্দোলনরতরা। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান 6 দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে, বাকি 5 দফা দাবি বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে ধীরে ধীরে মানা হবে। উপাচার্য 7 কলেজের আর কোনো কার্যক্রমে জড়িত থাকবে না বলেও আশ্বাস মিলেছে উপদেষ্টাদের সাথে। 6 দফা দাবি ছিল, তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ ট্রেন বন্ধে বিপাকে সারা দেশের লাখো যাত্রী। অনলাইন অফলাইনে টিকিটের টাকা ফেরত পেলেও নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা। তারা বলছেন রেলওয়ে আগে থেকে বার্তা দিলে ভোগান্তি কিছুটা কম হতো। এদিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেল উপদেষ্টা সমস্যা সমাধানের দায় অর্থ মন্ত্রণালয়ের উপরই দিলেন। আর অর্থ উপদেষ্টা জানালেন নতুন করে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এদিকে রাজশাহীতে ট্রেন না পেয়ে রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ যাত্রীরা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে এসেই অনেকে জানতে পারেন ট্রেন চলবে না। এদেরই একজন রেজাউল। আজকের মধ্যেই গাইবান্ধায় যেতেই হবে তাকে, কিন্তু পকেটে যা টাকা আছে তাতে বাসের টিকিট কাটার সাধ্য নেই। আমার যা মনে করো খরচ লাগে আমি তাই নিয়েছি, এখন তো যাওয়ার মধ্যে কোনো ভাড়াই নেই। কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীদের বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যারা স্টাফ আছে যারা কর্মবিরতি করছে আর কি, তো এটা তো আসলে আমাদের জন্য একটা ভোগান্তির বিষয়। ওখানে আটকাই দিল, বললো যে ট্রেন তো যাবে না, আমরা এই সার্ভিসটা দিচ্ছি। পরে বললো যে তাহলে আপনারা এখানে নেমে যান, আপনারা এই সার্ভিসটাই নেন, কারণ ট্রেন চলছে না। ট্রেন চলবে না জেনে
অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। ওনারা বলতেছে আপনাদের অনলাইনের টাকা আমরা ফেরত দিব, ফেরত দিয়ে আপনারা বাসে যাতায়াত করবেন। আমি যাবো যশোর, এখন এখানে এসে শুনি যে ট্রেন বন্ধ। আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেয়া হতো রানিং স্টাফদের। 2021 সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করে ব্যর্থ হয়ে এই পথ বেছে নিয়েছেন বলেও জানান রানিং স্টাফরা। অল্প টাকার বেতন পেয়ে এই রানিং স্টাফরা চলতে পারে না ভাই। এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফরা পেয়ে আসছিল এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই, কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই। এদিকে এমন পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে বলেও জানান তিনি। দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করলে অন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেল উপদেষ্টা। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে, ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে 130টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত 33,000 যাত্রী। এদিকে ট্রেন বন্ধ থাকায় সকালে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন কয়েকশো যাত্রী। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকের কক্ষ ও স্টেশনের কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা স্টেশন ছাড়েন। তো আমি মনে করি যে রেলওয়ে যারা করতেছে তাদেরকেও এবং বাণিজ্য রেল মন্ত্রণালয় যারা আছে তাদেরকেও মিলে যেটা সমাধান করতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন রুটে 11টি ট্রেনের যাত্রা বাতিল হয়। না জেনে স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন এসব রুটে চলাচলকারীরা। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেনও। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিআরটিসির বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। হঠাৎ করে ওই কাউন্টারে যোগাযোগ করে বলতেছে যে বিআরটিসি বাস আপনি যেখানে যেতে চান ওইখানে নিয়ে যাবে। এছাড়া কর্মবিরতির ফলে ময়মনসিংহ, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান রেলের আন্দোলনরত কর্মীদের ওভারটাইম সহ কিছু বিষয়ে কয়েকদিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আর বরাদ্দ দেওয়ার সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা বেশ কয়েকদিন আগেই তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। আরিফ হোসেন, এখন ঢাকা। এদিকে ট্রেন বন্ধ থাকায় টিকিট নেওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিট বিআরটিসি বাসে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। চট্টগ্রামে 28 ও ঢাকায় 10টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দেশের 8টি রুটে রেলের টিকিটে নির্দিষ্ট বিআরটিসি বাসের গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। তবে বিকল্প এই ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ যাত্রীদের। বিস্তারিত প্রতিবেদনে। ট্রেনের টিকিট দিয়ে বাসের যাত্রী হয়ে গন্তব্যে যাওয়াটা কল্পনাতীত হলেও এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিআরটিসি কর্তৃপক্ষ 28টি বিশেষ বাসের ব্যবস্থা রেখেছেন। ট্রেনের আগাম কেটে রাখা টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ঢাকা, সিলেট, কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। দিতে হচ্ছে না বাড়তি ভাড়া। ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো, এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে, এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। যেতে পারছি এটাতে হ্যাপি, কিন্তু আসলে আমি যে ট্রেনে জার্নি করার জন্য টিকিটটা করছিলাম, যে কমফোর্টেবল জার্নি, সেই জার্নিটা পেলাম না। ট্রেনের শিডিউল অনুযায়ী আমি শিডিউলগুলো নিয়েছি, শিডিউল অনুযায়ী সবগুলো গাড়ি এখানে উপস্থিত থাকবে। আমাদের যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এসি বাস, নন এসি বাস, ছাদখোলা বাস, ডবল ডেকার বাস সবগুলো আজকে সেবায় নিয়োজিত থাকবে। এদিকে কর্মবিরতির কারণে দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে। আমরা অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে বিআরটিসির সাথে যোগাযোগ করেছি এবং তাদের বাস আমাদের রেডি আছে এখানে। যদি কেউ টিকিটধারী যাত্রী যদি যেতে চায় তাহলে বিআরটিসি বাসে তারা যেতে পারবে। কর্মবিরতিতে উত্তরের অন্যতম ব্যস্ত রেলপথ বগুড়া রুটেও ট্রেন চলাচল বন্ধ। এতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জেলার যাত্রী থাকলেও শুধু নওগাঁ ও সান্তাহারগামী যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। বিআরটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তোমরা সবসময় বিভিন্ন রেল স্টেশন যোগাযোগ করবা এবং যারা টিকিট কাটছে যাত্রীগুলো বিনা টিকিটে আমরা নিয়ে যাবো, ওই টিকিটে নিয়ে যাবো, টাকা পয়সা লাগবে না। আর আমরা বিআরটিসির পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা চেষ্টা করতেছি যে যাত্রী সেবা দিতে পারি। এছাড়াও ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুটি বিআরটিসি বাস, যারা রেলের আগাম টিকিটে বাসে চলাচল করতে পারছেন। এদিকে রাজশাহীর রেল যাত্রীদের জন্য স্টেশন এলাকায় চোখে পড়েনি বিশেষ এ বাস সেবা। তবে অগ্রিম টিকিট কাটা যাত্রী বিআরটিসি বাস ডিপোতে টিকিট দেখিয়ে নির্দিষ্ট রুটে যেতে পারছেন। এছাড়াও ফেরত দেওয়া হচ্ছে অনলাইন ও অগ্রিম কাটা টিকিটের টাকা। খবর নিয়ে দেখেছি যে এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা করে নেই। বিআরটিসি বাসটা যাদেরটা করেছে সেটা হচ্ছে যে এখান থেকে টিকিট কেটেছে, অনলাইনে তাদের জন্য করেনি। কাউন্টার থেকে যারা টিকিট নিয়েছিল, কাউন্টার থেকে টিকিটের রিফান্ডের ব্যবস্থা হয়েছে এবং যারা অনলাইন থেকে টিকিট গ্রহণ করেছিল অনলাইন থেকে ফেরত ব্যবস্থা হয়েছে। বিকল্প উপায় হিসেবে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানান স্টেশন মাস্টার। জানলে তো এরকম টিকিট কাটতাম না, আমরা টিকিট কাটলাম, টাকাও তো পাইলাম না, মানে আবার গাড়ি দিয়ে যাইতেছি, আমরা কষ্ট নাই। আমরা কষ্ট হচ্ছে, আমরা অনলাইনে টিকিট কাটতে দিয়ে গেছি, তো আজকে 12টার সময় যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারছি না। প্রতিটা যাত্রী যারা কাউন্টারে টিকিট রিফান্ড দিচ্ছে টাকা সাথে সাথে নিয়ে যাচ্ছে, যারা অনলাইনে টিকিট কেটেছে ওরা অনলাইন ছাড়া টিকিট রিফান্ড পাবে না। তো আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা অনলাইনে টিকিট রিফান্ড করেন। রেলের রানিং স্টাফদের সমস্যার সমাধান করে দ্রুত ট্রেন চালুর দাবি যাত্রীদের। কাজী মাহফুজ, এখন। ট্রেন বন্ধ থাকায় বাস স্ট্যান্ডগুলোতে বেড়েছে যাত্রী চাপ। এ নিয়ে আমরা সবশেষ খবর জানবো, সেই সাথে রানিং স্টাফদের কর্মবিরতির সবশেষ তথ্য জানতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন, আর রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতে আরিফ, আপনার কাছে যুক্ত হতে চাই। আপনার প্রতিবেদনে দেখছিলাম যে রেলওয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, এছাড়া অর্থ উপদেষ্টাও যিনি রয়েছেন, দুজনেই কিন্তু আসলে এই বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অনেকটাই আশাহত হবেন হয়তো এই রানিং স্টাফরা। তারা এখন কি বলছেন? তাদের সর্বশেষ এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন নাকি কি ব্যবস্থা নিতে পারেন তারা? স্টাফদের স্পষ্ট বক্তব্য, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বেন না এবং এই কর্মবিরতি প্রত্যাহার তারা করবেন না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম রেলওয়ে সচিবের সাথে রানিং স্টাফদের একটি বৈঠক, যে বৈঠকটি প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয়েছে। তবে সেই বৈঠকে দফায় দফায় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পরও সমাধান কিন্তু পায়নি। এরপরে 2.5 ঘন্টার পরে আমরা দেখেছি যে রেলওয়ে সচিব এবং রানিং স্টাফরা উঠে ভিআইপি রুম থেকে তারা বের হয়ে চলে গিয়েছেন। এছাড়া আমরা যদি কমলাপুর রেলওয়ে স্টেশনের কথা বলি, এখানে অনেক ধরনের যাত্রী, বিভিন্ন ধরনের যাত্রী আসছেন, তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য। অনেকেই জানছেন না যে কর্মবিরতি চলছে, তবে যাদের টিকিট রয়েছে তাদের জন্য বিআরটিসির ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, এবং যারা নিম্ন আয়ের মানুষ অধিকাংশই স্ট্যান্ডিং টিকিট কেটে তারা বিভিন্ন গন্তব্যে যান, তারা পড়ছেন বিপাকে। কারণ অনেকেই অপেক্ষা করতে আমরা দেখেছি কমলাপুরে, তারা যতক্ষণ পর্যন্ত রেল সার্ভিস ব্যবস্থা পুনরায় চালু না হবে ততক্ষণ পর্যন্ত তারা
সরে যাবেন না। এদিকে আমরা দেখেছি রেলওয়ে উপদেষ্টা কিন্তু সকালে এসেছিলেন, তিনি স্পষ্ট বলে গেছেন যে এ বিষয়ে রেলওয়ে রানিং স্টাফ অফিসাররা যেই দাবি দেওয়া করছে সেই দাবি দেওয়ার বিষয়ে একমত নয় অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ তারা নিজেরা একমত হলে অর্থ মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত অর্থ ছাড় না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। এখন পর্যন্ত আমরা দেখছি রানিং স্টাফদের সাথে দফায় দফায় বিভিন্নভাবে বৈঠক হলেও কোনো স্পেসিফিক সিদ্ধান্তে যেতে পারেনি। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কমলাপুরে একটি বিষয় দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 16 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের মধ্যে প্রায় 80টির মতো ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে ট্রেনগুলো ঢাকায় ঢোকার কথা ছিল এবং ঢাকা থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল, এমনটা আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই অচল অবস্থার কখন নাগাদ সমাধান হবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছে না। যদিও এখানকার কেউ কেউ যাত্রী যারা বাস স্টেশনে গিয়ে আবার ফিরে এসছেন তারা আমাদেরকে বলেছেন যে এই রেলওয়ে কর্মবিরতির কারণে বাস ভাড়া দ্বিগুণ তিনগুণের মতো রাখছে, এমন অভিযোগও কিন্তু যাত্রীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। এই জন্য অনেকে অসহায় অবস্থায় এখানে এসে কমলাপুরে বসে আছে। তবে কর্মবিরতি শেষ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যেতে পারছেন না। আরিফ, আমরা একটু এবার রাজশাহীর খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ট্রেন বন্ধ থাকার কারণে খুব স্বাভাবিকভাবে বাসে যাত্রী চাপ বেড়েছে, আমরা প্রতিবেদনেও দেখলাম, কিন্তু ভাড়া নিয়ে কি কোনো যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? একই সাথে ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসির টিকিট, এই ব্যাপারে কি আসলে সবকিছুর সমন্বয় সুন্দরভাবে কি হচ্ছে? না গালিব, একেবারেই না। সেটি যেহেতু ট্রেন বন্ধ হয়েছে, রাজশাহী থেকে 18টির বেশি আন্তনগর রুটে কিন্তু আসলে বাস চলাচল করে। সেক্ষেত্রে আমরা নগরীর ভদ্রা বাস স্ট্যান্ড এবং শিরোইল বাস স্ট্যান্ড এই দুটি জায়গাতে আসলে সকাল থেকে যে বিষয়গুলো দেখলাম যে অনেকে আসলে জরুরি অবস্থায় কিন্তু যেটিকে আমরা বলি ঝাউলি গাড়ি, অর্থাৎ একেবারে লোকাল গাড়ি, সেটিতে করেও কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন গন্তব্যে সাধারণ মানুষ গেছে। তো সেই ক্ষেত্রে ঝাউলি গাড়িগুলো নিয়ে কিন্তু আসলে ভাড়া বেশি হয়েছে। তবে অন্যান্য যে সমস্ত গাড়িগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল রুটের যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু ভাড়া খুব একটা বেশি বাড়েনি। আমরা যখন দুপুর থেকেই আসলে এই বাস স্ট্যান্ডে আছি, সেখানে দেখছি রাজশাহী থেকে ঢাকা রুটে নন এসি 690 টাকা ভাড়া সেটি আছে এবং এসি বাস সেটি 1400 থেকে 1500 সেই রকমই কিন্তু আসলে ভাড়া নেওয়া হচ্ছে। তবে এখানে কাউন্টারগুলো থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যেই চাপ আসলে তারা প্রত্যাশা করেছিল সেই রকম খুব একটা বেশি চাপ নেই। তবে প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে ভর্তি হয়েই গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এটির কারণ হচ্ছে যে আসলে যেহেতু আসলে ট্রেন রুট বন্ধ রয়েছে, যার কারণে যারা অতি বেশি জরুরি কাজে গন্তব্যে পৌঁছতে হবে সে কারণে কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর জন্য এই বাসে যাচ্ছে। এবং এক্ষেত্রে যেহেতু খুব বেশি চাপ নেই বা অতিরিক্ত গাড়ির আয়োজন করতে হয়নি বাস মালিকদেরকে, যার কারণে কিন্তু এখানে ভাড়া নিয়ে কোনো খুব একটা বেশি কিন্তু ভাড়া বৃদ্ধি হয়নি বা এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমরা রাজশাহীতে দেখছি না। তবে লোকাল যে গাড়িগুলো আসলে বিভিন্ন গন্তব্যে গিয়েছে সেই গাড়িগুলো আসলে সুযোগে সকালের দিকটায় খানিকটা ভাড়া বৃদ্ধি করেছে। যেমন নাটোরে সেটি 150 টাকা ভাড়া ছিল, সেখানে 200 টাকা পর্যন্ত, এইরকম 50 থেকে 60 টাকা পর্যন্ত ভাড়া বেশি নিয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। যারা দুর্বল ব্যাংকে টাকা রেখেছেন তাদের আরেকটু ধৈর্য ধরতে বললেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে তাদের আমানত উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিডাপে এক সেমিনারে উপদেষ্টা বলেন, নিষেধ সত্ত্বেও এসালম ব্যাংকে টাকা রাখায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া সরকারের মন্ত্রণালয়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন গভর্নর। কিস্তি আদায়ের ব্যাপারে যখন বন্যা হয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিস্তি নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে। রাজনৈতিক কারণে, সামাজিক এবং ন্যায়সঙ্গত কারণে কিস্তিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। এটা হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ এটা সময়ের এবং ওই মুহূর্তে কিস্তি দেওয়ার কথা বলাটা অমানবিক। কাজেই যেটাকে দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে এটার যে ইম্প্যাক্ট অন দ্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, সেই ইম্প্যাক্টটাকে কীভাবে মিটিগেট করা যায়। অর্থাৎ সোর্স অফ ফান্ড যেটা আসছে, যেটা নিজেদের ফান্ড, সেটা নিয়ে এরকম অসুবিধা হওয়ার কথা না। আপনাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনাদের একটা বড় ফান্ড হচ্ছে নিজেদের রিটেন ইনকাম। রিটেন ইনকাম থেকে ওই লসটা কিছু আসে যায় না তেমন, কিন্তু যে লসটা আমি ব্যাংক থেকে নিয়েছি সেই ক্ষেত্রেও একটা করেসপন্ডিং একটা মনিটরিয়ামের ব্যবস্থা করা, সেটা আমরা চিন্তা করবো আগামীতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী নির্বাচন ব্যবস্থা সংস্কারের
কম সময় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে ইইউ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এ সময় সিইসি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতায় অক্ষুণ্ণ রাখতে মাইকেল মিলার জোর তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কাছে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানতে চেয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির প্রতিনিধি দলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুদেশের চিনি, পাট, গবাদি পশু ও মাংস আমদানি রপ্তানির বিষয় ছাড়াও বাংলাদেশের ফুটবলের গুণগত মান উন্নয়নে ব্রাজিল থেকে কোচ এনে প্রশিক্ষণের বিষয়েও কথা হয়েছে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরও বেশি বাড়াতে হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়াতে হবে। তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এম্বার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এবং তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং রাষ্ট্র সংস্কারে খুব বেশি সময় না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রমনা বিটিসিএল চত্বরে বিটিএনটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সভায় আরও বলেন, বিগত সরকার দেশের অবস্থা নাজেহাল করে দিয়েছে, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। এখন উপদেষ্টাদের দায়িত্ব হলো ধ্বংস হওয়া দেশ ও সমাজকে সংস্কার করা, কিন্তু নানা আন্দোলন করলে তাদের কাজে ব্যাঘাত ঘটে। একই সঙ্গে ফ্যাসিস্ট এর দোসররা অস্থিতিশীল করার সুযোগ পায়। তাই কর্মক্ষেত্রের অধিকার আদায়ে রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান এই জামায়াত নেতার। দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব। নাশকতার মামলায় শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা অঞ্চলে তৃতীয় দিনের মতো চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ডিপোগুলো থেকে তেল উত্তোলন ও সরবরাহ। এতে বিভাগের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দেখা দিয়েছে তেল সংকট। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। হেলাল মোল্লার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদন। খুলনার কেসিসি পেট্রোল পাম্পে সকাল থেকে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। প্রায় একই অবস্থা নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। ওইখান থেকে তেল নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওইখানে পাম্পে আমি তেল পাইনি। তো জাস্ট আমি এলেনা পাম্পে আসলাম, এখান থেকে তেল নিলাম। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখন আমার ট্যাঙ্কিতে তেল নাই, এখন আমি তেল নিতে আসছি। রাত্রি তো আমি জানি না যে তেল পাবো না। এখন তো আমার বিপদ, আমি এখন তেল পাবো কোথায়? এদেরকে নিয়ে কিভাবে যাব? ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো এলাকা। তেল উত্তোলন বন্ধ থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। তেল আর ডিজেল আপাতত বন্ধ আছে। তেল আসা পর্যন্ত
আমাদের মেয়াদের আসা পর্যন্ত এইভাবে চলবে, তারপর কি হবে না হবে আশা তারপর বলবে। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় অনেক দেখেন যে 20 থেকে 25 জন কাজ করে, তাদের রুজি রুটির একটা ব্যাপার আছে। এদিকে দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে ইউনিয়নের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। লাঠিচার্জ করছে, এতে আমাদের শ্রমিকরা আমার পরেই খেপে গেছে, তারা মায়ের খেয়েছে, তাদের গায়ে জ্বালা, তারা ব্যথা পাইছে, তারাই আমাদের পরে খেপে গেছে। আন্দোলন উঠলে আমাদের এই নেতৃত্বে থাকবে না। গেল রোববার দুপুরে নাশকতা মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই কর্মবিরতিতে যায় শ্রমিকরা। তাদের সাথে একত্রতা প্রকাশ করে মালিক শ্রমিকদের বেশ কিছু সংগঠন। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। রামিম চৌধুরী, এখন, খুলনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে একদিনে 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন সেনাবাহিনী। ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর কাজ চলছে। ট্রাম্পের কঠোর এই অভিবাসন নীতিতে ভেঙে চৌচির হাজারো আশ্রয় প্রার্থীর স্বপ্ন। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। হাতে পায়ে শেকল পরিয়ে এক এক করে তোলা হচ্ছে সামরিক এয়ারক্রাফটে। ভাগ্য উন্নয়নের প্রত্যাশায় দুচোখ ভরে স্বপ্ন নিয়ে আসা যুক্তরাষ্ট্র থেকে এভাবে বিদায় নিতে হবে তা হয়তো কখনো ভাবেনি এসব অভিবাসীরা। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের একদিন পর থেকেই অবৈধ অভিবাসী ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ধরপাকড়। সেই ভয়ে অনেক অভিবাসী ঘর থেকে বের হচ্ছে না। 4 দেয়ালের মাঝে আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। তবে তাতেও শেষ রক্ষা হচ্ছে না। বাড়িঘর, রেস্টুরেন্ট, গির্জা, যেখান থেকে পারছে অবৈধদের ধরে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটি থেকে প্রায় 1000 অবৈধ অভিবাসীকে আটক করে সেনাবাহিনী। সোমবার এ নিয়ে ভিডিও প্রকাশ করে পেন্টাগন। ডোনাল্ড ট্রাম্পের গণপ্রত্যাবাসনের পাশাপাশি চলছে সীমান্তে নিরাপত্তা জোরদারের কাজ। অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত এক করে মেক্সিকো সীমান্তে পিলার ও কাঁটাতারের বেড়া দিচ্ছে মার্কিন সেনাবাহিনী। অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কঠিন বাস্তবতার মুখোমুখি করে তুলেছে অনেককে। মেক্সিকো সীমান্তে বিভিন্ন দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীরা এখন চরম বিপদে। মার্কিন মূল্যকে যাওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে অথই সাগরে ভাসছেন তারা। Todos nos quedamos con los brazos cruzados, como dice Trump, quédate en México, estamos aquí. Llega a Estados Unidos, pero ahora se acabó todo el sueño. A perder el tiempo porque la Comar solamente atiende 300 personas, de las cuales... এই পরিস্থিতিতে মেক্সিকোর ভেনেজুয়েলা দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতি আহ্বান তাদের। অভিবাসন ও ট্যাক্স নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নে তহবিল সংক্রান্ত বিল পাশে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় সীমান্তে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনে জোর দেন তিনি। I'm looking forward to working with Congress on a reconciliation bill that financially takes care of our plans to totally and permanently restore the sovereign borders of the United States once and for all. জাহানারা ভুইয়া, এখন, বিশ্ব। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে বিপাকে লাখো যাত্রী। সমাধান নেই রেল উপদেষ্টার কাছে, আরও বরাদ্দ সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির পদত্যাগ সহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার 7 কলেজে। 3 দিনের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আমাদেরকে বলা হয়েছে। বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আগামী জুনের মধ্যে দাবি মানার আশ্বাসে ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার। এমপিও ভুক্তি কার্যক্রম শুরু। এবং দুর্বল ব্যাংকের আমানত উদ্ধারে সময় লাগবে জানালেন গভর্নর। নিষেধের সত্ত্বেও এস আলমের ব্যাংকে টাকা রাখায় ক্ষতিগ্রস্ত গ্রাহক। শেষ করছে এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।